করে তখন তার পারফরমেন্সে আসলে কি কি বিষয় ইনক্লুডেড থাকে, তারা কোন কোন জায়গায় বেশি ফলো করে, কি কি তাদের প্রেজেন্ট করতে হয়, কি কি কোয়েশ্চেন আস্ক করতে পারে আনুমানিক, এরকম নানাবিধ ব্যাপার, তাই না? সো আজকের ক্লাসে হচ্ছে আমরা ভাইবার ফার্স্ট যে স্টেপটা আছে সেটা নিয়ে কথাবার্তা বলবো। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, ঠিক আছে? দেন পরবর্তীতে আমরা যে স্টেপ নিয়ে কথাবার্তা বলবো সেখানে আমরা কি কি বিষয় আমাদের জানা লাগবে বা এক্সট্রা পড়া লাগবে সেই বিষয় নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তো সবার আগে হচ্ছে যে বিষয়টা আপনাকে জানতে হবে যে পারফরমেন্স আর্টটা কি আসলে। পারফরমেন্স আর্টটা হচ্ছে যে যখন আপনি কোনো কিছু প্রেজেন্ট করতেছেন বা আপনার যে ওভারঅল অ্যাক্টিভিটিস বা উপস্থিতিটা আছে ইন জেনারেল সেন্স, ওই জিনিসটাকেই হচ্ছে পারফরমেন্স করে দেখানো বা আপনার বিভিন্ন বাচনভঙ্গি, উপস্থাপনা, এটার উপর বেস করে সাধারণত পারফরমেন্স আর্টটা হয়ে থাকে। তো নাটক, নাট্যকলা রিলেটেড যাবতীয় যা আছে সবকিছু পারফরমেন্স স্টাডি বা পারফরমেন্স আর্টের ভেতরে আসে। ক্লিয়ার? যখন একজন আর্টিস্ট পারফরমেন্স করতেছে তাকে পারফর্মার বলা হচ্ছে। কিন্তু এই ছাড়াও মূলত যারা পারফরমেন্স আর্টের সাথে কানেক্টেড থাকেন তারা নানাবিধভাবেই নিজেদের যেই ওভারঅল উপস্থাপনা আছে বা তিনি মূলত যেটা প্রকাশ করতে চাইতেছেন সেই রকম যাবতীয় ব্যাপারগুলোকে তার পারফরমেন্সের থ্রুতেই গুরুত্ব দিয়ে থাকে। এটা হচ্ছে মেইন ব্যাপার। তো যদি আমরা কথাবার্তা বলি সবার আগে আপনি আগে যাবেন আপনার যেই এক্সাম হলটা আছে সেখানে, আপনি একটা গ্রিট করে ঢুকবেন এক্সামে। সবার আগে আপনাকে সালাম দিতে হবে, যে যে ধর্মাবলম্বী আছেন সেই সেই ধর্মাবলম্বী অনুযায়ী আপনি সালাম দিবেন, একটা বেসিক গ্রিট করলেন। তো খুব বেশি ক্যাজুয়াল হওয়া যাবে না, আপনি ভাইবাতে নিজেকে শক্তপোক্তভাবেই উপস্থাপন করছেন এমন একটা ব্যাপার থাকা লাগবে। সো একটা প্রশ্ন আছে, সবাই বলে যে বেস্ট ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তো আপনার উপস্থাপনার মাধ্যমে সে বিষয়টাকে অবশ্যই দেখাতে হবে। আপনি যতটাই না নিজেকে উপস্থাপন করছেন তার থেকে আপনার ওভারঅল যে অ্যাক্টিভিটিস গুলো আছে, আপনি কিভাবে দাঁড়াচ্ছেন, আপনার পোস্টার কেমন, বা আপনি যে বিষয়টা নিয়ে প্রেজেন্ট করতেছেন নিজেকে, তার ওভারঅল কথা বলার প্রোনাউন্সিয়েশন সবকিছু তার মানে পর্যবেক্ষণ করে। ঠিক আছে? লাস্ট আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনি কি ভিডিওটা দেখেছেন? আচ্ছা, তো হোপফুলি ওইটার থ্রুতে আপনাদের একটা ধারণা ক্লিয়ার হয়েছে আপনার অলরেডি যে যেই প্র্যাকটিস বা যে বিষয়গুলো থাকে সাধারণত ভাইভাতে, সেটা আসলে আপনাকে কি কি বিষয় অবলম্বন করে ফলো করতে হবে। তো সেম ওয়ে আপনি গেলেন, মনে করেন আপনি একটা এক্সাম, আপনার সামনে এক্সাম বোর্ড বসে আছে। সো গেলেন সবার আগে, আপনাকে আপনি গ্রিট করলেন তাকে, আদাব সালাম যেটাই দিন। দেন তারা আপনাকে আস্ক করলো যে আপনার নামটা কি। হ্যাঁ, যখন তারা আপনাকে আস্ক করবে আপনার নামটা কি, তখন আপনি তাকে বলবেন আপনার পুরো নামটা, আপনার নাম, আর আপনি কোথায় থেকে এসেছেন এটা অবশ্যই বলবেন। বা তারা যদি আপনাকে বলে যে আপনার পরিচয়টা ব্যক্ত করুন, দেন আপনি সিম্পলি ওয়েতে এটাকে বলবেন, ভেবে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। ওভারঅল অ্যাক্টিভিটিস আপনি নিজেকে যেভাবে তুলে ধরতেছেন বা আপনি যেভাবে প্রেজেন্ট করছেন, হ্যাঁ, এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে জায়গাটা হলো যে অবশ্যই আপনার যেই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আছে সেটা অবশ্যই কনস্ট্রাকটিভ হতে হবে। লাইক আপনি এমন কোনো ইনফরমেশন দিবেন না তাদের যেটা তারা অনেক বেশি কনফিউজ করে দেয় আপনাকে, আপনার নার্ভাস ফিল করেন, আর আপনি হচ্ছে হোঁচট খেয়ে যান, দেন আপনি ডিসকোয়ালিফাই হয়ে যান, এরকম কিছু করা যাবে না। তো মোস্ট অফ দ্য কেসেস স্টুডেন্টরা যে কারণে ডিসকোয়ালিফাই হয়ে যায় তার ভেতরে হচ্ছে তিনটা মেইন মেজর কারণ। আমরা এই পর্যন্ত যাদের সাথে কথা বলেছি, যারা আমাদের সাথে কানেক্টেড ছিল, তাদের ভেতর থেকে ব্যাপারগুলো খুঁজে পাওয়া যায়। প্রথমটা হচ্ছে যে তারা এক্সাম হলে হঠাৎ করে অনেক বেশি পরিমাণে নার্ভাস হয়ে যায়, মাম্বলিং করে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে অস্পষ্ট কথাবার্তা বলা।
যেমন আমাদের ভেতরে অনেকেই থাকে যারা কথাবার্তা বলছেন, শুদ্ধটা আসছে না, আঞ্চলিক টানটা আসছে, ইটস ওকে, কিন্তু আপনি যখন কোনো কিছুকে প্রেজেন্ট করছেন তখন আপনার কথাবার্তার ভেতরে, বাচনভঙ্গির ভেতরে অনেক বেশি পরিমাণে অস্পষ্টতা প্রকাশ পাচ্ছে, বা একটা বিরক্ত টাইপের ভাইব দিচ্ছে এক্সামিনারদের, যার কারণে তারা কিন্তু আপনাকে 100% ডিসকোয়ালিফাই করলো বা স্কোরটা কমবে। আমরা অনেকে এই বিষয়টা বুঝতে পারি না এক্সাম হলে, কিন্তু এগুলোতেও কিন্তু মার্কস কাটা যায়। তাদের এক্সামের যে ওভারঅল যে চার্টটা থাকে, যে তারা কোন কোন বিষয়ের উপর বেস করে স্কোরিং করতেছে, তার ভেতরে কিন্তু এখানেও এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আপনার উপস্থাপনা বা আপনি কিভাবে বিষয়টাকে প্রেজেন্ট করছেন সবকিছু, ঠিক আছে, এরকম নানাবিধ ব্যাপার। আচ্ছা, এরই সাথে আপনি যখন কোনো কিছুকে প্রেজেন্ট করছেন, আপনি আপনার পরিচয়টা যখন দিলেন, ওইখানে আপনি তিনটা বিষয় নিয়ে কথাবার্তা বললেন। প্রথমটা হচ্ছে আপনার নাম, কোথায় থেকে এসেছেন, আপনি যদি কোনো ইন্টারেস্ট বা ইচ্ছা থাকে সেই বিষয়টা নিয়ে কথাবার্তা বলা। যেমন সব থেকে বেস্ট হয় যদি নাট্যকলা বা নাটক রিলেটেড কিছু থাকে, দেন সেই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলা। আপনাকে এক্সট্রা কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলার প্রয়োজন নাই। আরেকটা ব্যাপার, যদি আপনার কাছে কোনো এক্সট্রা সার্টিফিকেট থাকে, যেমন আপনি ছোটবেলায় কোনো আবৃত্তি কোনো কিছুতে পার্টিসিপেশন করেছিলেন যেটা পারফরমেন্স আর্ট রিলেটেড, দেন আপনি সরাসরি সেই সম্পর্কে তাদেরকে ওই সার্টিফিকেট ওই বিষয়গুলো তাদেরকে দেখাতে পারেন। দেন দে উইল আন্ডারস্ট্যান্ড ইয়োর হোল ইন্ট্রোডাকশন মোর ক্লিয়ারলি। ঠিক আছে? ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ভাই আমার কাছে কবিতা আবৃত্তির কিছু সার্টিফিকেট আছে, এটা 2017-18 সালের, এগুলো কি নেওয়া যাবে? এগুলো তো অনেক ওল্ড। হ্যাঁ, 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 নিয়ে যাও। তখন বয়স কত ছিল আপনার? তখন ভাইয়া বয়স 13-14 বছর। সরি, আপনি কোন ক্লাসে পড়তেন, আমি এটা জানতে চাচ্ছি। তখন ভাইয়া 7-8-এ পড়তাম। সমস্যা নেই, নিয়ে যান। আচ্ছা। আপনার ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার কাছে কোনটা বেশি ভাল লাগবে, যে আপনি যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ ছেড়ে চলে যাবেন, পলাই যাবেন, নাকি যুদ্ধের ময়দানে আপনার কাছে যা আছে আপনি সেটাতে ফাইট দিয়ে নিজেকে জয়যুক্ত করবেন, বা সর্ব লাস্ট অবধি পর্যন্ত চেষ্টা করে যাবেন, কোনটা আপনার বেশি পছন্দ হবে? অবশ্যই ভাইয়া শেষ পর্যন্ত চেষ্টা। এক্স্যাক্টলি। সো এইটা হইতেছে আমাদের বর্তমান বাংলাদেশের রিফ্লেকশন। আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম টেন্ডেন্সি থাকে যে আমাদের নিজস্বত্ব নাই, আমাদের পার্সোনালিটি নাই, বা আমরা হচ্ছে সেলফ রেসপেক্টফুল পার্সন না। ঠিক আছে? এইটা হইতেছে মেজর ইস্যু, মেজর ব্যাপার। আমরা যেটা করি, আমরা হচ্ছে একটা সার্টেন টাইম পর্যন্ত পড়াশোনা করি, বা আমাদের বাবা মা হচ্ছে একটা অ্যামাউন্ট সেভিংস করে আমাদের জন্য, আমরা বলি সেই সেভিংস অ্যাকাউন্ট টাকা দাও, আমি বিদেশ চলে যাবো। সে ঠিকই বিদেশ চলে যায়, বিদেশে সেটেল হয়ে যায় বউ বাচ্চা নিয়ে। পরে দুইটা জিনিস ঘটে, একটা হচ্ছে দেশের জন্য, একটা হচ্ছে তার ফ্যামিলির জন্য। দেশের জন্য কি ঘটে, যে দেশ থেকে একটা ব্রেইন ড্রেইন হয়ে গেল, বা দেশ থেকে একটা ট্যালেন্ট কমে গেল। আপনি বিদেশ পড়তে যান, আপনি 5 বছর কেন, আপনি 10 বছর থাকেন, 15 বছর থাকেন, কিন্তু একটা সাডেন টাইমের পরে আপনি যখন দেশে আসতেছেন, আপনি যখন দেশের জন্য কোনো কন্ট্রিবিউশন করতেছেন, ওইটাই হচ্ছে দেশের পাওয়া। বুঝছেন? কিন্তু ম্যাক্সিমাম মানুষ এটা করে না। তারা এমন মধু পায় বিদেশে যে তারা আর দেশের কথা শুনলেই তাদের ঘৃণা লাগে। বাট দিস ইজ নট হ্যাপেন ইন এভরি টাইম। হোপফুলি নেক্সট জেনারেশন থেকে আমাদের এই জিনিসটা ক্ল্যারিটি আসবে। আপনি সেটেল হতে পারেন বিদেশে, ইটস ওকে। আপনি আপনার মানে সবকিছু ওইখানে করেন, বাট একটা পোর্শন থাকে আপনার লাইফের যেটা আপনি দেশের জন্য করছেন, এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপর না ডেভেলপ করবে এভাবে 1%, 5%, 10% করে। আর একটা ব্যাপার যেটা হয়, আমরা যেটা দেখি যে বাবা মারা একা হয়ে যায়, লাস্ট অব্দি পর্যন্ত বাবা মারা হচ্ছে ছেলে মেয়েদের যে সাপোর্টটা থাকা প্রয়োজন শেষ বয়সে, সেটা পায় না। এতে করে হচ্ছে তাদের বার্ধক্য খুবই কষ্টে যায়, বা অনেক কিছু যে নিডস থাকে সেটা ফিল আপ হয় না, অনেক লোনলিনেস তৈরি হয়, এটা মানসিক সমস্যা, আর এটা খুবই দুঃখজনক। সো যাক, এই জন্য হচ্ছে যে জিনিসটা প্রয়োজন, যে আপনার যেটা আছে সেটা নিয়ে রিপ্রেজেন্ট করা নিজেদের। দেন আপনি আপনার এই সার্টিফিকেট গুলো তাকে দেখালেন, নাম পরিচয় দিলেন খুব সুন্দর করে। তারা আপনাকে আস্ক করলো হুট করে যে আপনি আসলে উম, এত আর্লি সার্টিফিকেট গুলো কেন দেখান? এটা খুব কমন কোয়েশ্চেন। বা তারা আপনাকে আস্ক করলো যে আপনি নিজেকে যেভাবে প্রেজেন্ট করছেন, আপনি বলছেন যে আপনি আগে আবৃত্তি করেছেন বা এরকম এরকম বিষয়ের সাথে জড়িত ছিলেন, তো এই যে 7 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যেটা গ্যাপ পড়েছে আপনার জীবনে, এই গ্যাপটাতে আপনি কি করলেন, বা আপনি কি কোনো মানে সাংস্কৃতিক বা চর্চার সাথে জড়িত ছিলেন না?
তখন আপনি যেটা অ্যান্সার করবেন যে আপনি বলবেন তাকে যে দেখেন আমার স্টাডি অনেক ব্যস্ততা ছিল, বা আমার ভেতর সেই ইচ্ছাটা ছিল যে আমি সাংস্কৃতিক বা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে থাকি, যেটা হয়তো বা আমার ভালো লাগার কাজ করে। কারণ আপনি যখন মানে একটু নিজেকে উপস্থাপন করবেন পজিটিভ ওয়েতে, পজিটিভ ভাইব দেওয়ার ট্রাই করবেন, যেন আপনাকে তারা এই কোয়েশ্চেন্স করে কোনো নেগেটিভ অ্যান্সার না পায় আপনার থেকে। ইট ইজ নেসেসারি, রাইট? সো আপনি যখন তাকে আপনার এই সার্টিফিকেট গুলো দিচ্ছেন, তার সিম্পলি আপনার প্রতি একটা পজিটিভ ইয়ে দাঁড়াবে, পজিটিভ বিষয় দাঁড়াবে। সেকেন্ডলি, আপনি যখন এই কোশ্চেনের অ্যান্সার টাইপে পজিটিভলি করলেন, দেন তারা আপনার প্রতি আরো বেশি কনফিডেন্ট পাচ্ছে। তারা এটা মনে করতেছে সাইকোলজিক্যালি যে এই ছেলেটা যথেষ্ট ম্যাচিউর, এই ছেলেটার ভেতর যথেষ্ট ওই এম্পাওয়ারমেন্ট আছে, সে যদি আমাদের ডিপার্টমেন্টে আসে, তার অধীর ইচ্ছা আগ্রহ থেকে অবশ্যই ভালো করতে পারে ইন ফিউচারে। সো ইন দ্যাট কেস এই ফিল্ডের জন্য এই ছেলেটা যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ, অ্যান্ড দে উইল গিভ ইউ এক্সট্রা পয়েন্টস। সো হোপফুলি আপনি ব্যাপারটুকু বুঝতে পারলেন। এইবার এই 10 সেকেন্ডস 15 সেকেন্ডসে আপনাকে এই 3টা কোশ্চেন করলো, আপনি এটা অ্যান্সার করলেন। নেক্সট স্টেজে আপনি আবৃত্তি যে করেছিলেন সেই আবৃত্তি রিলেটেড আপনাকে কোনো কোশ্চেন্স করবে, বা সরাসরি হচ্ছে আপনাকে অভিনয় রিলেটেড কোশ্চেন্স করবে। অভিনয় রিলেটেড কোশ্চেনটা হচ্ছে বেসিক্যালি অনেক কমন একটা ফ্যাক্টর। লাইক আপনি কোনো টিকটক রিলস দেখতেছেন, কোনো মেয়ে নাচতেছে ছোট জামা পরে, বা আপনি কোনো মেসেঞ্জারের সরি ইউটিউব ফেসবুকের কোনো শর্টস দেখতেছেন, সরি রিলস দেখতেছেন, অথবা ইউটিউবের কোনো শর্টস দেখতেছেন, আপনার হঠাৎ করে মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মনে করেন যে আপনার খুব সোশ্যাল মিডিয়া একটা সেলিব্রিটি খুব ফেমাস, আপনার খুব ভালো লাগে ইনস্টাগ্রাম মডেল, তার রিলসে হচ্ছে পার 10 মিলিয়ন 20 মিলিয়ন ভিউ আসে। ঠিক আছে, সে হচ্ছে একটা ইনফ্লুয়েন্সার, সে একটা মোটামুটি একটা মানে একটা বেসিক মানে একটা অ্যাভারেজ কন্টেন্ট টাইপেরই বানায়, তার কোনো আকর্ষণের ব্যাপার কারণে সে হয়তো বা খুব ভালো ভিউজ রিচ পায়। ঠিক আছে, দেখতে আপনার ভালো লাগে, হঠাৎ করে আপনার খুব অন্যরকম ফিলিংস কাজ করতেছে। এই যে তার একটা আউটকাম, বা সে যে ওইটা সক্ষম, তার ভিডিওজে আপনাকে কি হোল্ড করে রাখার জন্য আপনার অ্যাটেনশনটা সে 100% পেয়ে গেছে। আপনি সেটা নিয়ে কোনো চায়ের দোকানে ফ্রেন্ডসের সাথে ডিসকাশন করতেছেন, বা আপনার ওটা খুব ভালো লাগতেছে, বা আপনি যখন দেখতেছেন ইন্টারনেট, মনে করেন আপনি কোনো কাজ করলেন, সাডেনলি একটা টাইম পরে আপনি আপনার মোবাইল ইন্টারনেট অন করে ওই রিল গুলা দেখলেন, হঠাৎ আপনার চোখের সামনে চলে আসলো, আপনি তার প্রোফাইলে গেলেন, দেখে আপনি একটা জায়গায় 5টা রিলস দেখলেন। তো একটা রিলসের সময় নষ্ট হচ্ছে 30 সেকেন্ড বা 1 মিনিট আমরা ধরি, 5টা রিলসের জন্য সময় নষ্ট হচ্ছে 5 মিনিট। দেন ওই অ্যালগোরিদমটা খুব ভালোভাবে জানে আপনি ঠিক 5 মিনিট যখন দেখতেছেন, দেন ওই অ্যালগোরিদমটা এমন একটা কন্টেন্ট, ওই সেম সিমিলার কন্টেন্ট আপনার সামনে আনবে, আপনি নেক্সট 10 মিনিটস আর ওয়েস্ট করবেন। তো এই যে একটা অথেন্টিসিটি আছে বা অ্যাটেনশনটা আছে, আপনাকে এক্সাম হলের দিন নেক্সট যে কোশ্চেনটা করবে আপনাকে স্টেপ বাই স্টেপ এমন ভাবে বিষয়টাকে অ্যান্সার করতে হবে যেন এক্সামিনার আপনার থ্রুতে সেই কনফিডেন্ট লেভেলটা পায়, আর তারা যেন আপনার সেই অ্যাটেনশনটা পায় ইন পজিটিভ ওয়ে। এইটাই হইতেছে মেইন খেলা, বুঝছেন? সো ফার্দার আমরা কি নিয়ে কথাবার্তা বললাম, যে আপনি যখন কোনো আহ, আবৃত্তি রিলেটেড কোশ্চেন পাইলেন বা কোনো অভিনয় রিলেটেড কোশ্চেন পাইলেন, সেটাকে কিভাবে ডিল করতে হবে, এইটা হইতেছে এখন আমাদের মেইন ডিসকাশন। তো আপনাকে তারা কোনো কবিতা বই দিতে পারে ইনস্ট্যান্ট, দেন সেই কবিতার বই দেখে দেখে আপনাকে উচ্চারণ করে পড়তে বলতে পারে, বা আপনাকে বলতে পারে যে তুমি এটা আবৃত্তি করে শোনাও। ঠিক আছে, এখন আপনার কথাবার্তার ভেতরে যদি অনেক বেশি পরিমাণে আঞ্চলিকতা আসে, বা তারা যদি এটা মনে করে ফার্স্ট অ্যাটেমে আপনি যে ইন্ট্রোডাকশনটা দিলেন সেটা শুনে যে আপনার ভেতরে অনেক বেশি আঞ্চলিকতা টান আছে, দেন তারা কিন্তু আপনাকে এরকম টাইপের একটা হুটহাট করে কোশ্চেন্স করতে পারে। দেন আপনি এটা খেয়াল করলেন যে তারা একটা নতুন টপিকে আপনার সাথে আলাপ করছে, ডিউরিং দ্যাট টাইম আপনি যদি ওই 4 লাইন ভালোভাবে না পড়তে পারেন, বা আপনার ভেতরে যদি আঞ্চলিকতাটা বেশি আসে, দেন দে উইল নট ডিফেন্ড ইউ, বাট দে উইল গিভ ইউ অ্যান ওপিনিয়ন অ্যাবাউট আপনার প্রেজেন্টেশনটা বা পড়ার স্ট্রাকচারটা আসলে কেমন ছিল। আপনি জানেন যে একটা নাটকের একটা সংলাপ হয়, একটা স্টোরি প্লট হয়, বা একটা পারফরমেন্স হয়, যেটা হইতেছে মঞ্চস্থ করা বলে। যখন আপনি কোনো নাটকের স্ক্রিপ্ট পড়বেন, বা একজন নায়ক নায়িকা যখন নাটকের স্ক্রিপ্ট পড়ে বা সিনেমার স্ক্রিপ্ট পড়ে,
প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু মোমেন্ট থাকে একটা, সেই মোমেন্টামের একটা এক্সপ্রেশন থাকে। সো ওই এক্সপ্রেশনটা ধরাটা হচ্ছে মেইন ব্যাপার। ইন দ্যাট কেস আপনি যদি আবৃত্তিটা বা আপনার যে বাচন ভঙ্গিটা আছে সেটা যদি ওই এক্সপ্রেশনটা না দেয়, দেন আপনি কিন্তু পয়েন্টস মাইনাস করতে থাকবেন আপনার দিক থেকে। ফর দ্যাট রিজন ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ টু ডিল উইথ অল দিস ওয়ার্ডস সেন্টেন্সেস। যেমন মনে করেন যে আপনাকে কোনো প্রেমের কবিতা পড়তে বললো, বা হয়তোবা কবিতার বই থেকে বললো যে এতটুকু অঙ্ক আপনি আমাকে পড়ে শোনান। আপনি যদি সেই সিকোয়েন্সে না পড়তে পারেন, দেন ইট উইল হ্যাপেন নেগেটিভ, আপনার সুযোগ নাই চান্স পাওয়ার। সো ইন এভরি সিঙ্গেল সেকেন্ডস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি সেটাকে কতটুকু পজিটিভ ওয়েতে সুন্দর করে উপস্থাপন করতে পারছেন। সো ইন্ট্রোডাক্টরি পার্টে আরেকটা ব্যাপার থাকে যে আপনি যখন কোনো কিছুকে এমফেসাইজ করতেছেন অ্যাবাউট ইউর সেলফ, ওইখানে আপনি কোন অঞ্চলের বিষয়টা নিয়ে কথাবার্তা বলছেন বা আপনি এক্স্যাক্টলি কোথায় থেকে এসেছেন এটাও তো আপনি ইন্ট্রোডিউস করতেছেন। যেমন এইভাবে আপনি আপনার নাম অমুক, আপনি অমুক জায়গা থেকে এসেছেন, আপনি এগুলো এগুলো বিষয় করতে বেশি পছন্দ করেন। ঠিক আছে? সো মাঝে মাঝে এমনও হয় যে এক্সাম বোর্ডে যে সদস্যটা থাকে তার সাথে আপনার লোকেশনটা মিলে যাচ্ছে, বা আপনার আশেপাশে কোনো লোকেশন, যেমন মনে করেন যে কেউ খুলনায় থাকে, আবার তার আশেপাশের লোকেশন নড়াইল, যশোর, মাগুরা, এরকম। কেউ ঢাকায় থাকে, ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, হ্যাঁ, কিশোরগঞ্জ, সিলেটের আশেপাশে। তো এই ভ্যারিয়েশন অনুযায়ী কিছু কোয়েশ্চেন আসে, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, বাট রাইট নাও আপনাকে এই ব্যাপারটা বুঝতে হবে যে আপনার আঞ্চলিকতাটা। ঠিক আছে? তো আপনি আবৃত্তি করলেন, একটা জিনিসকে খুব সুস্পষ্ট ভাবে পড়ে শোনানোর চেষ্টা করলেন, আপনি এটা পাস, মনে করেন আপনি এটা 100% স্কোর পেলেন। নেক্সট দে উইল আস্ক ইউ অ্যাবাউট এই ড্রামা, মনে করেন আপনাকে ড্রামা রিলেটেড কিছু কোয়েশ্চেন্স করলো, দেন সাডেনলি আপনাকে তারা বললো যে একটা অভিনয় করে দেখাও। এখন আপনি ক্যারেক্টারে কোন ক্যারেক্টারে অভিনয় করবেন, কিভাবে অভিনয় করবেন, ইটস আপ টু ইউ। এই জন্য ইন নেক্সট ক্লাস আপনাদের প্রথম টাস্কটা থাকবে যে আপনি একটা অভিনয় ফিক্স করবেন, ইন্টারনেট দেখে, ইউটিউব দেখে, যেভাবে পারেন, আর সেই অভিনয়টা নিজের থেকে আত্মস্থ করার চেষ্টা করবেন, এনি ক্যারেক্টার। ঠিক আছে? মোস্ট অফ দ্য কমনলি যেটা হয় যে আমরা যেটা বলি যে আপনারা নিজেদের আঞ্চলিক ভাষায় একটা অভিনয় করবেন। অ্যাডমিশন টেস্টে নাট্যকলার ভাইভাতে আঞ্চলিকতাটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। ফর দ্যাট রিজন ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ টু কি ইম্প্রোভাইজ ইউর লোকাল অ্যাকসেন্ট। ওকে? আচ্ছা, এটার জন্য সচরাচর যেটা হয়, মোস্ট অফ দ্য কেসেস স্টুডেন্টরা আসলে অনেক বেশি পরিমাণে মনে করে যে তাদের লোকাল ভাষায় ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবে, বা ওভারঅল অ্যাক্টিভিটিস গুলো রিপ্রেজেন্টেশন প্রেজেন্টেশন করছে, প্রেজেন্ট করছে, বা ওভারঅল জায়গা আসলে কেমন হয়ে যায় না হয়ে যায়, নানাবিধ ব্যাপার। সো দে ফিল শাই, আর দে ডোন্ট ফিল পজিটিভ অ্যাবাউট দেমসেলফ। সো ইন দ্যাট কেস দে মেড মিস্টেকস। আর এই জন্য হচ্ছে আপনাকে সবসময় প্রস্তুত থাকা লাগবে, যেন আপনি যে অভিনয়টা করতেছেন অবশ্যই সেটা আপনার লোকাল অ্যাকসেন্ট বা লোকাল বিষয়ের উপর বেস করে হয় কিনা। ক্লিয়ার? আচ্ছা, এখন ইট জি উইল ভাই। নট অলওয়েজ নেসেসারি, আচ্ছা আমি আপনার কোশ্চেন নিব, বাট তার আগে আমি একটু বলি, ইট উইল নট অলওয়েজ নেসেসারি যে লোকালি হওয়া লাগবে। আপনি যদি চলিত ভাষায় কথাবার্তা বলে স্বাচ্ছন্দ্য ফিল করেন, ইটস ওকে, আপনি এই সিকোয়েন্সে যেতে পারেন। হ্যাঁ বলেন, আপনার কোশ্চেন বলেন। ভাই এই অভিনয়টা এটার প্রতি আগে মানে কোনো জানার দরকার, তো আমি এটা কিভাবে শিখতে পারি? আচ্ছা, খুব সিম্পল। অভিনয়টা হচ্ছে আপনার রিয়েল লাইফের সাথে যেটা মিলে আপনি সেটাকে রিপ্রেজেন্ট করবেন। মনে করেন আপনি সাডেনলি চায়ের দোকানে বসে আছেন, একটা ফ্রেন্ড আপনার সাথে খুব গল্প শেয়ার করছে, আপনি ওই সিকোয়েন্সটাকে মনে করেন ইনস্ট্যান্ট। বা যদি এমন হয় যে আপনাকে এক্সামিনার বলতেছে যে আপনি এটা কি অভিনয় করেন, আপনি কিভাবে করবেন, বা এর পেছনে ব্যাপারগুলো আসলে কিভাবে কাজ করে, এরকম নানাবিধ কিন্তু কমপ্লিকেশন আমাদের ভেতর থাকে। তো খুব সহজে যদি আমি আপনাদের সাথে শেয়ার করি যে অভিনয় করার ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, মনে করেন আপনি ঢাকা শহরে নতুন আসছেন, এখন আপনি ঢাকা শহরে কিছু চিনেন না, তো জাস্ট ওই ভিজুয়াল সেন্সটাকে চিন্তা করেন, আপনি নতুন যদি আপনার একা একা এসে থাকেন বা আপনার ভাইয়ের সাথে এসে থাকেন, বিষয়টা কেমন হবে, জাস্ট এতটুকু বিষয়টাকে আপনি অভিনয় করবেন। আপনি সিম্পল কারো কাছে জিজ্ঞেস করবেন যে আমি অমুক জায়গায় যেতে চাই,
এখন আপনি অমুক জায়গায় যেতে যাচ্ছেন, অমুক ঠিকানা, কাউকে জিজ্ঞেস করতেছেন, সাডেনলি আপনি দেখলেন যে আপনার পকেট মার হয়ে গেছে। আপনার ফোন থেকে, আপনার পকেট থেকে আপনি দেখছেন আপনার কাছে ওয়ালেট নাই। এখন ওই ওয়ালেটের ভেতর আপনার যাবতীয় টাকা, এইটা সেটা সবকিছু ছিল। সো আপনি এখন হঠাৎ করে মানে এমন একটা ইমপ্রেশন দিবেন ওই মুহূর্তে, যেন তারা বুঝতে পারে যে আসলে এর ভেতরে সে ট্যালেন্টেড আছে। আপনি যখন ঢাকায় নতুন আসলেন তখন আপনার একটা কৌতূহল ব্যাপার, আপনি কোনো কিছু চিনেন না, আপনি অনেক কনফিউজড। আপনার যখন ওয়ালেটটা হারিয়ে গেছে তখন হচ্ছে আপনি অনেক আতঙ্কিত হয়ে গেছে। এই যে আতঙ্কিত হয়ে যাওয়া, কনফিউজড হয়ে যাওয়া, কৌতূহল থাকা, এইটা হচ্ছে তিনটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার আপনার ইমপ্রেশন। এই তিনটা ইমপ্রেশন হচ্ছে আপনি ছোটখাটো ডায়লগ বা ওভারঅল প্রেজেন্টেশন শুরুতে উপস্থাপন করবেন। বাসায় বসে আয়নার উপর দাঁড়িয়ে নিজে নিজে ট্রাই করবেন এটাকে কিভাবে প্র্যাকটিস করা যায়। ভেরি সিম্পল। যদি অপশন তারা দেয় দেন আপনি এটা করতে পারবেন না, যদি তারা আপনাকে বলে যে আপনার মতো করে উপস্থাপন করেন দেন আপনি এটা উপস্থাপন করতে পারেন। ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড অ্যামেজিং মানে ক্যারেক্টার উপস্থাপন করা। আচ্ছা, এরপর আমি কথাবার্তা বলবো। যখন আপনি তাদের সাথে আলাপ করতেছেন বা ডায়ালগ দিচ্ছেন বা এনি কাইন্ড অফ ইনফরমেশন শেয়ার করতেছেন, আপনার ভয়েসটা যেন লাউড থাকে। ঠিক আছে? আপনি চাইলে একটু রিহার্সেল করে নিতে পারেন সারে গামা পা এগুলোর উপর, যেন আপনার ভয়েসটা একটু লাউড থাকে। ইফ ইউ হ্যাভ ইনাফ লাউড ভয়েস দেন ইটস ওকে। ঠিক আছে? তাহলে কোনো সমস্যা নেই। অনেক পুরুষ থাকে বা অনেক মেয়েরা থাকে অনেক মিনমিন করে কথাবার্তা বলে। কিন্তু আপনি জানেন কিনা জানি না, যদি আপনি কোনো সেটে যাওয়ার আপনার অভিজ্ঞতা থাকে, একটা ভয়েস অনেক বেশি পরিমাণে লাউডলি থাকাটা খুব জরুরি। বুঝছেন? তারা কিন্তু অনেক লাউড কথা বলে। জেনারেলি আমরা যখন কোনো পডকাস্ট শুনতেছি বা ইন্টারভিউ দেখতেছি, মনে হয় কি যে নায়ক নায়িকাটা অনেক বেশি পরিমাণে পুতুলের মতো নরম সরম এরকম, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। দে আর কোয়াইট স্মার্ট অ্যাবাউট দেমসেলফ অ্যান্ড দে নো হাউ টু ডিল উইথ এভরি সিঙ্গেল মুভমেন্ট। তা না হলে তারা এত বড় মানে মান সম্মান কিভাবে অ্যাচিভ করবে? এটাই হইতেছে মেইন খেলা এখানে। বুঝতে পারছি? সেম ওয়ে আপনাকে অবশ্যই লাউডলি কথাবার্তা বলতে হবে। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছেন আপনি? না ভাইয়া, না। আচ্ছা, আচ্ছা, এই নেক্সট স্টেপ আপনি অভিনয় করলেন, পাস। আপনি ভালো ভয়েস ওভার দিয়ে কথাবার্তা বলেন, আপনি পাস। আপনি রিডিং পড়ে তাদের শোনালেন, পাস। সো এর মাঝখানে তারা আপনাকে কিছু ডিপ্লোম্যাটিক কোশ্চেন বা কমপ্লিকেট কোশ্চেন করতে পারে। ঠিক আছে? তার ভিতর প্রথম কোশ্চেনটা হচ্ছে যে নাট্যকলা রিলেটেড। সো আমি আপনাদের কিছু রেফারেন্স দিয়ে দিব, কিছু নাট্যকলা রিলেটেড কথাবার্তা যেন আপনি জানেন বা এই রিলেটেড কিছু ইনফরমেশন শেয়ার করব, যেটা হয়তো বা এক্সাম হলে আপনি যদি সরাসরি এই টাইপের বা এই কাছাকাছি কোশ্চেন আসে আপনি সেটা অ্যান্সার করতে পারেন। আপনাকে যদি কোশ্চেন করে নাটক কি, সংলাপ কি, আপনি যদি না জানেন দেন আপনি কিন্তু সেটা অ্যান্সার করতে পারবেন না। সো ইট উইল 100% নেসেসারি ফর ইউ। আচ্ছা, তো মোটামুটি আমরা একটা প্রপার ধারণা পাইলাম, নাট্যকলা রিলেটেড বিভিন্ন ব্যাপার নিয়ে কথাবার্তা বললাম। এখন আমি আপনার সাথে যতটুকু ইনফরমেশন শেয়ার করেছি, এই ইনফরমেশনের ভিতরে কি আপনার কোনো কোয়েশ্চেন আছে যেটা আপনি জানতে চাইতেছেন? না ভাইয়া। এখন এটা হচ্ছে ফার্স্ট 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 কি বলে, বিষয়ের উপর বেস করে আপনাকে যে যাবতীয় কোয়েশ্চেন্স করা হবে or any kind of information they would like to know from you, এইটা। ঠিক আছে? এবার আমরা কথাবার্তা বলবো সেকেন্ড স্টেপটা নিয়ে। সেকেন্ড স্টেপটা হচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে অনেক স্টুডেন্ট থাকে, তারা সেকেন্ড টপিক নিয়ে নট বিষয়। সেকেন্ড যে টপিকটা হচ্ছে যে মাঝে মাঝে যেটা দেখা যায় যে অনেক স্টুডেন্ট থাকে বা অনেক বেশি পরিমাণে ছেলেপেলে থাকে, মানে এক কথায় এক্সামে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি। ডিউরিং দ্যাট টাইম এক্সামিনার দুইজন তিনজন করে, কি বলেন তো, দুইজন তিনজন ছেলে মেলে ফিক্স করে দেয়। ঠিক আছে? ফিক্স করে বলে যে তোমরা কম্বাইন্ড একটা অভিনয় করবা। মনে করেন যে আপনাকে একটা ক্যারেক্টার দিল, আরেকটা ছেলেকে আরেকটা ক্যারেক্টার দিল, বা আপনাদের পাঁচজনকে একসাথে এক্সাম হলে তারা ডাকছে, ডেকে বলতেছে যে তোমাদের 1 মিনিট টাইম দিলাম, তোমরা এই বিষয়ের উপর একটা টপিক ফিক্স করো বা এমন একটা কনসেপ্ট চিন্তা করো তার উপর অভিনয় করে আমাদের দেখাবা। সো
ওই মুহূর্তে 3 জন থেকে একজনকে তারা সিলেক্ট করে। সো এই ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন লেভেলটা একটু বেশি হায়ার থাকে। সো দ্যাটস ওয়াই আমি আপনাকে পার্সোনালি বলবো যে যদি এরকম সিচুয়েশন আসে দেন আপনি সরাসরি এমন কোনো সিকোয়েন্সটাকে ফলো করার চেষ্টা করবেন যেটা আপনাকে ইজিয়েস্ট ওয়েতে হেল্প করে। সো মাঝে মাঝে এমনও হয় যে আপনাকে আপনার ফেভারিট মুভি সম্পর্কে জানতে চাইবে বা ফেভারিট কোনো প্লে সম্পর্কে জানতে চাইবে, আপনি কি পছন্দ করেন, কি টাইপের মানে পারফরমেন্স আর্ট সেটা জানতে চাইবে। দেন ওই সিনেমা বা ওই সিনেমা রিলেটেড বিষয়ের উপর বেস করে কোশ্চেন্স আপনাকে কিন্তু আস্ক করতে পারে। তখন কিন্তু দেখা যায় যে এটা কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে যায় যে আপনি আসলে কিভাবে ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলছেন তাদের সাথে, বা ওভারঅল স্পেসে আসলে কতটুকু স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, বা আপনি যেটা বলতেছেন সেটা আদৌ কনক্রিট কিনা, এরকম। তো এই জন্যে এরকম সিচুয়েশনে আসলে এমন ভাবে আপনাকে অ্যান্সার করতে হবে কোশ্চেন্স বা কথাবার্তা বলতে হবে যেন সরাসরি আপনার এক্সামিনার আপনার থেকে অথেন্টিসিটি পায় আর সরাসরি জানতে পারে। এই জন্যে আপনাকে মাঝে মাঝে যদি তারা মনে করেন আপনার সাথে কারোর কোনো লোকেশনটা মিলে গেল, আপনি কোথায় থাকেন সে কোথায় থাকে, এখন তারা আপনাকে যদি আস্ক করে যে অমুক সম্পর্কে তুমি জানো, আপনি না জানলে আপনি স্ট্রেট বলবেন তাকে যে হ্যাঁ আমার ইচ্ছা আছে জানার, যেহেতু আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে না ডিরেক্টলি বা ভবিষ্যতে যদি আমি আসি আমি অবশ্যই জানবো, রাইট না আমি এখন জানি না এই ব্যাপার সম্পর্কে। এইভাবে আপনি আপনার মতো করে বিষয়টাকে অ্যান্সার করার চেষ্টা করবেন, ঠিক আছে? যদি এমন হয় যে আপনি একটা বিষয় সম্পর্কে বললেন যে হ্যাঁ স্যার বা ম্যাডাম আমি এই ব্যাপারটা সম্পর্কে জানি, বাট তারা যখন আপনাকে ফার্দার কোশ্চেন করে যে আপনি ওই রিলেটেড অন্য কোনো কোশ্চেন করলো বাট আপনি অ্যান্সার করতে পারলেন, দেন কি হবে জানেন? বলেন কি হবে? ডিসকোয়ালিফাই করতে পারে। ডিসকোয়ালিফাই আপনাকে তারা এটা ধরে নিবে যে আপনার ভেতর অনেস্টি নাই। ফার্স্ট পয়েন্ট অফ ভিউ এটাই ধরে নিবে। সেকেন্ডলি তারা মনে করবে যে আপনি আসলে যেটা বলতেছেন সেটা এক্সাক্ট আপনার অ্যান্সার না, ঠিক আছে? সো এটা খুবই জরুরি আপনার জন্য, এটা আপনার জন্য নির্ধারণ করাটা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে? যে আপনি নিজেকে যেভাবে উপস্থাপন করছেন তার অ্যাকুরেসিটা কতটুকু আছে, বা আপনার প্রেজেন্টেশন বা ওভারঅল অ্যাক্টিভিটিস গুলো কেমন আছে, ঠিক আছে? এভাবে কিন্তু আপনি নিজেকে উপস্থাপন করলেন। আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো যে একটা থিওরিটিক্যাল পার্ট থাকে বা থিওরিটিক্যাল বিষয় রিলেটেড ব্যাপার সম্পর্কে আপনার কাছে তারা আস্ক করে বা জানতে চায় আসলে যে আপনি বা আপনার রিলেটেড যাবতীয় ব্যাপার সম্পর্কে তারা মাঝে মাঝে জানতে চায়। তো অনেক ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। অনেক স্টুডেন্টের জন্য অ্যান্সার করা, ঠিক আছে? তো এই ব্যাপারটাকেও একটু সচেতন ভাবে থাকতে হবে। তো আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে গ্রুপ ওয়াইজ আপনাকে একটা কোশ্চেন আস্ক করতে পারে, অর আপনাকে হচ্ছে তারা সরাসরি সিঙ্গেল কোর্সও আস্ক করতে পারে আপনার বিষয় রিলেটেড বা আপনার রিলেটেড, যেটা হচ্ছে আপনি সরাসরি যদি না জানেন দেন এটা কিন্তু খুবই জটিল হয়ে যায় যে আসলে
আপনি ওইটা সম্পর্কে স্বয়ংসম্পূর্ণ না। হ্যাঁ, সো অনেক স্টুডেন্ট থাকে যারা একটা প্রিপারেশন নিয়ে যায় পারফরমেন্সের জন্য। পারফরমেন্সের জন্য যেমন সিঙ্গিং, ইনস্ট্রুমেন্ট প্লে করা বা ডান্সিং, এটা নিয়ে একটা প্রিপারেশন তারা নিয়ে যায়। সো ইট উইল নট অলওয়েজ নেসেসারি যে তারা আপনাকে এই ব্যাপার সম্পর্কে কি কোনো কিছু করতে বলবে, বুঝছেন? তো আপনি কি তিনটা বিষয়ের কোনো ব্যাপার সম্পর্কে আপনার কোনো নলেজ আছে? ভাই কবিতা আবৃত্তি এবং গানের উপর নলেজ আছে, কিন্তু ইনস্ট্রুমেন্ট প্লে বা আপনার ডান্সিং। নাচের উপর তেমন কোনো ধারণা নাই। আচ্ছা, যেহেতু আপনি দুইটা জিনিস সম্পর্কে জানেন, আপনি অলরেডি ওই দুইটা বিষয় সম্পর্কে ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। গানটার ব্যাপারটা খুব সিম্পল, আপনি একটু মানে কমপ্লিকেটেড করবেন না। আপনি যদি সরাসরি নিজেকে গানের ক্ষেত্রে দেশীয় যে বিষয়টা আছে বা আমাদের বাংলাদেশী যে ব্যাপারটা আছে, এরকম টোন বা এরকম রিলেটেড মিউজিক, আধুনিক বাংলা মিউজিক আপনি যে কোনো কিছু করতে পারেন। সব থেকে বেস্ট হয় আপনি যদি রবীন্দ্রসঙ্গীতের দুই তিনটা লাইন ইন্টারনেট দেখে নিজের থেকে আয়ত্ত আস্তে করতে পারেন, ঠিক আছে? লালন গীতি হতে পারে, বাট এমন কিছু আপনি করবেন না যেটা হয়তো বা আপনাকে অনেক বেশি পরিমাণে জটিলতায় ফেলে দেয়, ঠিক আছে? সো অনেকে আজ করে যে আপনি সম্পূর্ণ নতুন ইচ্ছা আছে পড়ার, বা আপনি কিভাবে বিষয়টাকে ম্যানেজ করবেন। একটা এক্সাম হলের যে প্রিপারেশন থাকে বা ওভারঅল অ্যাক্টিভিটিস থাকে, সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি নিজেকে কতটুকু পরিচালনা করতেছেন, কিভাবে পরিচালনা করছেন তার উপর ডিপেন্ড করছে। এখন মনে করেন যে একজন এক্সামিনার আপনাকে একটা কোয়েশ্চেন করলো, ঠিক আছে? আপনি ভ্যাবাচেকা খেয়ে খেয়ে অ্যান্সার করতেছেন, দেন তারা তো সুযোগ পাবেই, তাই না, যে আপনি আপনার দুর্বলতা থেকে প্রকাশ করছেন। তারা তো সুযোগ পাবেই আপনাকে আরো বেশি প্রেশার দেওয়ার জন্য। সো দ্যাটস ওয়াই আপনার উপর ডিপেন্ড করে। তারা যখন আপনাকে একটা কোয়েশ্চেন করতেছে, আপনি আপনার স্টাইলে আপনার আঙ্গিকে অ্যান্সার করতেছেন। হ্যাঁ, যে এইটা আসলে এইরকম হবে, মানে এটা এরকম হইতে পারে, এটা এরকম হয়, আপনি এটা এরকম দেখেছেন, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এটা নেসেসারি সামটাইমস যে আপনি ওইটাকে কতটুকু কনফিডেন্সিয়াল ওয়েতে অ্যান্সার করছেন। আমরা এমন অনেককেও দেখছি যে অনেক ছেলেপেলে আছে যারা কম জানে এরকম কালচারাল বিষয় সম্পর্কে, বাট তারা এতটাই সুন্দরভাবে নিজেদের ওভারঅল প্রেজেন্টেশন দিয়েছে যে হয়ে গেছে তাদের। সো এটা আসলে ডিপেন্ড করে, এটা ভ্যারি করে যে আপনি লাইক কিভাবে নিজেকে উপস্থাপন করবেন। তো আজকের প্র্যাকটিসে আমরা মোটামুটি দুটো বিষয় সম্পর্কে একটা কমপ্লিট ধারণা পাইলাম। ফার্স্ট অফ অল যে একজন স্টুডেন্ট কিভাবে নিজেকে নিজের প্রেজেন্টেশন করতে পারে। সেকেন্ডলি হচ্ছে যে আপনি প্রেজেন্টেশনের পাশাপাশি যখন আপনার এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস আছে সেটাকে কিভাবে আপনি উপস্থাপন করতে পারেন, লাইক মোর সুইটেবল প্রেজেন্টেবল হয়, ঠিক আছে? ওয়েল অর্গানাইজ থাকে। সিঙ্গেল অভিনয় ব্যাপারটা কেমন হতে পারে সে বিষয়টি, আর গ্রুপ ওয়াইজ অভিনয়টা কেমন হতে পারে সে বিষয়টি। ইভেন আমরা একটা উদাহরণও দেখেছি, তাই না, যে এক্স্যাক্টলি কিভাবে একটা অভিনয় হয় বা একটা অভিনয় করতে হয়, বা ওই অভিনয়ের ব্যাপারগুলো আসলে কি কি সিকোয়েন্স বা ব্যাপারগুলো আসলে কার্যক্রম বা কাজ করে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলোকে আপনাকে অবশ্যই নোটিসেবল ভাবে রাখতে হবে আর উপস্থাপন করতে হবে। হ্যাঁ, তো আজকে আমরা বেশি আগাবো না, আমরা আপনাদেরকে যে টাস্কটা দিয়েছি সেই টাস্কটা আপনি ফিল আপ করেন। সেই ব্যাপারটা সম্পর্কে আমরা আগে আহ, জানি। ইন নেক্সট ক্লাস হচ্ছে আমরা আরো বিস্তারিত ব্যাপারগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো, উপস্থাপন করার চেষ্টা করবো। তো এতক্ষণ আমরা যাবতীয় যে ডিসকাশন করলাম, এতে কি আপনার কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। আচ্ছা, এর ভেতরে আমি আরেকটু বিষয় বলতে চাই যে মাঝে মাঝে এক্সামিনার আরেকটা এক্সট্রা কোয়েশ্চেন করে বা এক্সট্রা আপনাকে মানে অ্যাক্টিভিটিস উপস্থাপন করতে বলবে, যে তারা আপনাকে বলবে যে আমাদের সারপ্রাইজ করে দেখাও অভিনয়ের থ্রুতে, বা তারা আপনাকে এমনও বলতে পারে যে তাদের এমন একটা প্রেজেন্টেশন করো যে তারা অনেক আতঙ্কিত হয়ে যায়। ইন দ্যাট টাইম এটা আসলে অনেক কমপ্লিকেটেড হয়ে যায় যে কাউকে আতঙ্কিত করা, কাউকে অনেক সারপ্রাইজ করা, কাউকে অনেক বেশি হাসানো, জোক। তো এখন আপনি তো
এক্সামিনারের কান্ধে ছুরি চালাইতে পারবে না, তাই না? সো এরকম কিছু করা যাবে না। আপনি হয়তোবা কোনো কথাবার্তা বলে কোনো বিষয়কে চেঞ্জ করে এরকম উপস্থাপন করতে পারেন, ইটস ওকে। হ্যাঁ, সো মোস্ট অফ দ্য কেসে ফানিয়েস্ট পার্টি থাকে যে আসলে এই ব্যাপারটা আসলে কিভাবে উপস্থাপন করতে হয়। তো ঠিক আছে, আজকে আমরা ক্লাস আর বেশি সময় না রাখি, আমরা এমনি অনেক দীর্ঘ ক্লাস করেছি। আর আমাদের যেহেতু স্টুডেন্ট উপস্থিতি অনেক কম, সো দ্যাটস ওয়াই আমরা ফার্দার বিষয়ে এগিয়ে যাব নেক্সট ক্লাসে। আর অনেক কিছু জানা শেখার আছে যেগুলো আমাদের স্টেপ বাই স্টেপ জানতে হবে। সো আপাতত হচ্ছে আমাদের এইটুক বিষয়টা একটু ক্ল্যারিটি আনা দরকার যে আসলে কিভাবে কি করা উচিত বা করা যায়। সো নেক্সট হচ্ছে আপনাদের যারা 17 তারিখ এক্সাম দিবেন সিইউতে মুক্তবেলায়, তাদের এক্সাম আছে। আর ডিউর এক্সাম এর ভিতর হবে না, এই লাস্ট উইকে হবে না। সো হোপফুলি আমরা আরো সময় পাচ্ছি আমাদের ফার্দার ডিসকাশন এগিয়ে নেওয়ার জন্য, বা আমাদের নেক্সট প্রিপারেশন কেমন থাকে। তো পারফরমেন্স স্টাডি এক্সাম বা এক্সাম যে কোশ্চেন গুলো আছে, এটা খুব কমপ্লিকেট কিছু না, বা এমন না যে আপনি হয়তোবা অনেক বেশি পরিমাণে কনফিউজ হয়ে যাচ্ছেন। এটা সম্পূর্ণ আপনার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে, আর আপনার কনফিডেন্টের উপর ডিপেন্ড করে, আপনার উপস্থিত বুদ্ধির উপর ডিপেন্ড করে আপনি কতটুকু আরেকজনকে কনভিন্স করতে পারেন, উপস্থাপন করতে পারেন, সেই ক্যাপাবিলিটি তারা জাজ করতে চায়। পারফরমেন্স স্টাডিটা সম্পূর্ণ অভিনয় রিলেটেড ব্যাপার থাকে, বা অভিনয়ের আশেপাশে বিষয় রিলেটেড জায়গা থাকে। তো যারা কালচারাল থাকে তারা এই ব্যাপারটা সম্পর্কে যথেষ্ট ভালোভাবে জানে। ডিউরিং দ্যাট টাইম আসলে কিভাবে উপস্থাপন করতে হয় এটা সম্পূর্ণ আপনার এক্সামের উপর ডিপেন্ড করে। যাই হোক, এখন একদিনে তো আপনি আর স্টার হয়ে যাবেন না। আপনার এক্সামের ওই 10 to 5 মিনিটস বা 2 or 3 মিনিটস যে ভাইবাটা থাকবে সেটা কিভাবে ডিল করতে হবে সে সম্পর্কে আমরা মূলত কথাবার্তা বললাম। অলরাইট, তো থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। শুভকামনা রইল।